হ্যালো। হ্যাঁ বল। এ ভাই, গোয়া যাবি? গোয়া কবে বল? আরে এই তো কালী পুজোর উইকেন্ডে যাবো, চ। দাঁড়া তাহলে পিয়ালকে লাইনে নি। হ্যাঁ ভাই বল। এই সোহাম গোয়া যাবে বলছে, যাবি নাকি? গোয়া? চ ভাই চ ভাই। তাহলে সোহাম তুই ফ্লাইটের টিকিট বুক কর, পিয়াল তুই হোটেলটা দেখ, আর আমি আইটিনারিটা বানিয়ে ফেলছি। লেটস গো টু গোয়া। আরব সাগরের তীরে অবস্থিত ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য গোয়া হলো দেশি বিদেশি পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। সারি সারি নারকেল গাছ, গোল্ডেন সি বিচ, রাতভর নাচ গান পার্টি, রঙিন পর্তুগিজ কলোনি আর ইনস্টাগ্রাম ওয়ার্দি ক্যাফেতে বসে প্রিয় ডেজার্ট খেতে খেতে খুব সহজেই গোয়া আপনার মন জয় করে নেবে। আর যারা দিল চাতা হে সিনেমা দেখে ভেবে এসছে বন্ধুদের সাথে গোয়া ট্রিপের প্ল্যানটা কবে সাকসেসফুল হবে, তাদের বলে রাখি, বেশি না ভেবে ঠিক আমাদের মতোই একটা ফোন কলে প্ল্যান করে নিয়ে চলে আসুন গোয়াতে। তারপরের কয়েকটা দিন মনে করে নিজের অজান্তেই আপনার মনটা খুশি হয়ে উঠবে দৈনন্দিন জীবনের ব্যস্ততার ফাঁকে। আমাদের গোয়া ট্রিপের বেশিটা জুড়ে ছিল হই হুল্লোড়, গল্প, আড্ডা, আন্তাক্ষরী আর ডামশেরার্স খেলা। তার মধ্যেই একটা ছোট্ট গোয়ার কোলাজ থাকলো আপনাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 31 অক্টোবর 2024 আর সকলকে জানাই শুভ দীপাবলি এবং হ্যাপি দিওয়ালি। আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, বেশিক্ষণ লাগেনি। সকালবেলা দিওয়ালির দিনে একদমই ফাঁকা রাস্তা, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। টাইমটা আপনাদের দেখে বলে দিচ্ছি, এখন বাজে 7:05। তো এখন আমরা চেক ইন করে নেবো। আর ভিডিওর থাম্বনেলটা দেখে এবং ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে গোয়াতে। আর আমরা এখান থেকে ফার্স্টে হায়দ্রাবাদ যাবো, ওখানে একটা লেওভার আছে 1 ঘন্টা, দিয়ে সেখান থেকে গোয়া চলে যাবো। তো এই ট্রিপটা আমাদের বন্ধুদের সাথে একটা খুব মজার এবং মানে ফান ট্রিপ হতে চলেছে। আশা করছি আপনাদের ব্লগটাও ভালো লাগবে। তো এখন চেক ইন করতে যাই। আমাদের চেকিং সিকিউরিটি সবই হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি লাউঞ্জে। আজ ফার্স্ট টাইম দেখলাম এয়ারপোর্টের লাউঞ্জ মোটামুটি খালি, অনেক জায়গা এখানে খালি আছে। তো খাবার নিয়ে নিচ্ছি আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল দুজনেরই। চট করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কী খাচ্ছি। লাউঞ্জে খাচ্ছিলাম, হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো যে ফাইনাল বোর্ডিং কল। আমরা তো অবাক, কেন কি 8:05 থেকে বোর্ডিং কল শুরু হওয়ার কথা ছিল, 8:12ই বাজে এখন। আমরা লাউঞ্জ থেকে বেরিয়ে গেছিলাম, দিয়ে আস্তে আস্তে আসছিলাম এদিকে এদিকে ঘুরতে ঘুরতে। হঠাৎ, হ্যাঁ 8:55 ফ্লাইট টাইম, হঠাৎ দেখি ফাইনাল বোর্ডিং কল বলে অ্যানাউন্স করছে। দিয়ে আমরা রীতিমতো ছুটে এলাম, মেঘদিবা পুরো হাঁপিয়ে গেছে। এখন যাচ্ছি ফ্লাইটের দিকে।
অবশেষে আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্ট। মানে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিটের জার্নির পরে আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদ। এবার এখান থেকে আমাদের 12টা 55 ফ্লাইট। তো চেক ইন টাইম হচ্ছে 12টা 5 এমনি টাইমে। তো এখন বোর্ডিং টাইম, সরি নট চেক ইন টাইম। আর এখন বাজে হচ্ছে 11টা 12। তো মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সময় আছে, 1 ঘন্টা তো মিনিমাম। তো আমরা ভাবছি এখানেও লাউঞ্জে চলে যাবো, কেন কি আর কিছু করার নেই। লাউঞ্জে কি অ্যাটলিস্ট একটু বসার জায়গা পেলে একটু রেস্ট নেওয়া যাবে। তো এখন পেছনে দেখা যাচ্ছে এখানে আমাদের ইনকাম লাউঞ্জ আছে। হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের বোধহয় ইনকামই আছে। তো আমরা দেখি, চেষ্টা করি এর ভেতরে যাওয়ার। অনেকটা লাইন আছে, জানি না কতটা সময় লাগবে। তো যাওয়া যাক লাউঞ্জের ভেতরে। হায়দ্রাবাদে আমরা ইনকাম লাউঞ্জের ভেতরে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। উইদিন 10 মিনিটসে আমরা ঢুকে গেছি। খুব একটা লাইন ছিল না, মানে লাইন ছিল বাট লাউঞ্জটা এত বড় তাই জন্য খুব একটা সময় লাগেনি আর কি। অনেকগুলো কাউন্টার আছে আর অনেক বড় সেটিং। আমি আপনাদেরকে একবার চট করে দেখিয়ে দিচ্ছি একটা গ্লিমস। এখন আমরা হায়দ্রাবাদের যেই এয়ারপোর্ট লাউঞ্জটা ছিল সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের গেটের সামনে। 12টা টাইম ছিল আমাদের মানে বোর্ডিং শুরু হওয়ার, এখনও শুরু হয়নি দেখছি। বাট আমরা চলে এসেছি, সকালবেলা একটা তাড়াহুড়ো হয়ে গেছিলো সেই চক্করে চলে এসেছি, এসে বসে আছি। আর হায়দ্রাবাদ এয়ারপোর্টটা বেশ সুন্দর। আমি ফার্স্ট টাইম আসছি, মেঘদীপা আগে এসছে, কিন্তু ও যখন এসেছিল তখন এয়ারপোর্টটা এত বড় ছিল না, অনেকটাই ছোট ছিল আর এখন পুরো চেঞ্জড লাগছে। যাই হোক, ভালো এয়ারপোর্টটা, বেশ বড় অ্যান্ড ভালো এয়ারপোর্ট। এখন আমরা ওয়েট করছি বোর্ডিং স্টার্ট হলেই ফ্লাইটে উঠে যাব, দিয়ে গোয়া। Didn't think I'd climb so high. Never thought I'd have it all. Floating somewhere in the sky. And I don't think I'll ever fall. Hold on, don't let go of me yet. Don't want it to end, just stay right here. ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়া ডাবল এম এয়ারপোর্টে অ্যান্ড ক্যাবে উঠে গেছি। এখানে আমাদের অলরেডি ক্যাব বুক করা ছিল। এই যেই বন্ধুরা আমাদের অলরেডি পৌঁছে গেছে তারা একজন ড্রাইভারের কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিল, তাদের থ্রু দিয়ে আমরা বুক করে নিয়েছি। আর এখানে এখন ওয়েদার পুরো সানি, খুবই গরম, 30+ টেম্পারেচার আছে। তো যদিও কালকে বৃষ্টি হয়েছিল বাট আজকে কিছু বোঝা যাচ্ছে না সেরকম। তো সব মিলিয়ে জার্নি ওয়াজ প্লেজেন্ট, কোনো অসুবিধা হয়নি। লেওভারটা খুব কম টাইমে ছিল, তাই জন্য খুব প্রবলেম হয়নি। তো এখন যাওয়া যাক হোটেলের দিকে। হোটেলে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। Don't let this slip away. 'Cause I don't know anybody quite like you. You can lift me up, and the truth is I'm falling. I'll be there till I'm gone. I don't need anybody, only you. You can lift me up, and the truth is I'm falling. এই যে হাইওয়েটা বা ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা আমি লাস্ট টাইম যখন গোয়া এসেছিলাম প্রায় আজ থেকে 5 বছর আগে, তখন এটা তৈরি হয়েছিল না, আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর নিচে দিয়ে রাস্তা ছিল যেটাকে খুবই খারাপ ছিল, কিন্তু এখন দেখছি এটা কমপ্লিটলি রেডি আর বেশ দেখতে ভালোই লাগছে। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা এয়ারপোর্ট থেকে গোয়া এয়ারপোর্টের ডাইরেক্ট ফ্লাইট থাকলেও অনেক সময়ই এই ডাইরেক্ট ফ্লাইটের দামটা থাকে অনেকটাই বেশি। সেই জন্যই আমরা হায়দ্রাবাদ হয়ে ওয়ান স্টপ ফ্লাইটের জন্য প্রেফার করেছিলাম। আপনারা যদি গোয়ার প্ল্যান বানাতে চান তাহলে ট্রিপটাকে 2 ভাগে ভাগ করতে পারেন, নর্থ আর সাউথ গোয়ায়। আমাদের ট্রিপটা ছিল মূলত নর্থ গোয়া কেন্দ্রিক। নর্থ গোয়াতে ঘুরতে 3 থেকে 4 দিন আর সাউথ গোয়া ঘুরতে আরও 3 দিন সময় লাগতে পারে। যদি আপনি গোয়ার হিপ অ্যান্ড হ্যাপেনিং সাইড দেখতে চান তাহলে চলে আসুন নর্থ গোয়াতে, আর শান্তিতে নিরিবিলিতে প্রকৃতির মধ্যে কয়েকটা দিন কাটাতে অবশ্যই আসতে হবে সাউথ গোয়া। I'll be there till I'm gone.
I don't need anybody. Only you can lift me up. নর্থ গোয়াতে থাকার জন্য আপনার আদর্শ জায়গা হতে পারে ক্যান্ডোলিম, কালিঙ্গুট বা বাগা বিচ। অফ সিজনে এইসব জায়গায় হোটেলের রেট চলে 2000 থেকে 2500 টাকার মধ্যে, এবং সিজনে কিন্তু সেটা বেড়ে 3 থেকে 3500 টাকাও হয়ে যেতে পারে। তবে গোয়াতে প্রচুর হোটেলের অপশন আছে, সুতরাং নিশ্চিন্তেই আপনারা গোয়া পৌঁছে তারপর দেখে বুঝে হোটেল বুক করতে পারেন। গোয়াতে এসেই ফার্স্টেই আমরা যেটা করেছি, স্কুটি নিয়ে নিয়েছি আর 4 জনে মিলে, এখন আপাতত 4 জনে মিলে এসেছি। এখন ফার্স্টে চলে এসেছি অ্যাগোডা ফোর্টে, কেন কি এখানে সানসেটটা দেখার ইচ্ছা ছিল। তো দেখি এখন সানসেট দেখা যায় কিনা। একটু মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, একটু মেঘলা হয়ে গেছে, সেটাই একটা ইস্যু, বাট চেষ্টা করবো যদি কিছুটা দেখা যায়। অ্যাগোডা ফোর্টে আমরা টিকিট কেটে নিয়েছি, এখানে 25 রুপিস করে টিকিট, 4 জনের 100 টাকা পড়লো। এখন যাচ্ছি লাইট হাউসে। 17শো শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা নির্মিত এই আগুয়াডা ফোর্ট অবস্থিত হলো সিঙ্গেরিয়াম এবং ক্যান্ডোলিম বিচের মাঝামাঝি জায়গায়। ডাচদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যই এই ফোর্ট বানিয়েছিল পর্তুগিজরা। এই ফোর্টের 1864 খ্রিস্টাব্দে নির্মিত লাইট হাউসটি হল এশিয়ার সর্বপ্রাচীন লাইট হাউস। এই হলো অ্যাগোয়াডার ওয়াচ টাওয়ারটা বা লাইট হাউসটা, দারুণ দেখতে লাগছে আর প্রচুর লোক এসছে দেখতে পাচ্ছেন। এদিকে সূর্য, ওই দিকটায় সমুদ্রটা দেখা যাবে, আমরা যাব ওখানে। আর এই হলো পুরো এরিয়াটা, এই হলো অ্যাগোয়াডা ফোর্টের লাইট হাউসের এখান থেকে সমুদ্রের যে ভিউটা। আর এই হলো লাইট হাউসটা, অন হোল খুবই সুন্দর জায়গাটা, আর ভিউটাও দারুণ। আর এই দিকে সূর্য অস্ত হবে আস্তে আস্তে। আমরা ছবি টবি তুলছি, মজা করছি, বেশ ভালোই লাগছে। ফার্স্ট দিন কেমন লাগছে মেঘদীপা? ভালো। ভালোকে হ্যাঁ, এইখানে ফটো সেশন চলছে ভালোই, একবার 10টা তুলছে, তার মধ্যে 2টো সিলেক্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলেগা। এখন আমরা অ্যাগোয়াডা ফোর্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোকেশন দেখছি। এই যেমনি পেছন দিকটা দেখা যাচ্ছে খুব সুন্দর, আর এই ফোর্টের দেয়াল বরাবর একদিকে চারিদিকে পুরো গ্রিন লাশ, আর একদিকটা পুরো সমুদ্র। এখানে কিছু লোক এই ইয়েতে উঠে গেছে একদম মাঝখানে একটা, আর সূর্য প্রায় অস্ত হতে চলেছে দেখতে পাচ্ছেন এমনটা, অলমোস্ট কিছুক্ষণ পরেই চলে যাবে। এদিকে লাইট হাউস আর এদিকে আমরা, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 2 গোয়াতে। আর সকাল সকাল উঠেই আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম এখানে, এই ক্যান্ডোলিম বলে, এটা
একটা চায়ের দোকান, মানে সত্যি কথা বলতে একদম প্লেন অ্যান্ড সিম্পল চায়ের দোকান, এমনি বসার জায়গা আছে। এখানে আমরা 2টো চা আর একটা ম্যাগি নিয়ে নিয়েছি, সেটাই খাচ্ছি। একটু খেয়ে আবার ফেরত চলে যাবো হোটেলে। আমাদের বন্ধুরা সবাই ঘুমাচ্ছিল, তাই আমরা একটু বেরিয়ে হালকা মর্নিংয়ে ঘুরে নিলাম। সকালবেলা আমাদের চা খাওয়ার পরে এই এখন প্রায় 12টা বাজে, আমরা ফাইনালি বেরোতে পেরেছি। এই মেঘদীপার অফিসে একটু কাজ আছে, করতে লেগে গেছে। এখানে আমরা বিচ শাকে বসে আছি, আর শাকে বসে এখানে অফিসের কাজ চলছে, বন্ধুরা আছে, সব খাওয়া দাওয়া চলছে। আর এই হলো সমুদ্র। আমরা ক্যান্ডেলিন বিচে এখন বসে আছি, শ্যাকে বসে আরামসে হাওয়া হালকা হালকা চলছে। এখানে একটু আগে লাইট চলে গেছিলো, কিন্তু এখন পাখা চলে এসছে, তো ভালো লাগছে এখন, কেন কি গরম আছে ভালোই। তো এখন আমরা বেশ এনজয় করছি, কিছু এখানে টাইম স্পেন্ড করবো কিছুক্ষণ। তারপরে দুপুরবেলা ইচ্ছা আছে ওল্ড গোয়ায় যাওয়ার, দেখা যাক সেটা কতদূর করা যায়। সকালবেলা ক্যান্ডোলিন বিচে একটু টাইম স্পেন্ড করে এবং সমুদ্রে একটু গা ভিজিয়ে আমরা চলে গেছিলাম ওল্ড গোয়ার উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 4টে। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শ্যাকে, দিয়ে আবারও চলে যাচ্ছি ফিশারম্যান ওয়ার্ফস পাঞ্জিমে। আর সেখান থেকে আমাদের ওল্ড গোয়াটা একটু ঘোরার প্ল্যান আছে, সেখান থেকে ডোনা পাওলোয় সানসেট দেখার প্ল্যান। জীবনে যদি বাড়ে ল্যাথখোর বন্ধুদের মামলা, তাহলে দোনা পাওলা হয়ে যাবে ঝালাপালা। অনেক কিছু প্ল্যান নিয়ে আমরা চলে যাচ্ছি। সোহম এখন গাড়ি চালাচ্ছে, আমরা একটা গাড়ি রেন্ট নিয়ে নিয়েছি যেমনটা আগে দেখেছি, আর পেছনে পিয়ালা রনিতা বসে আছে। সবাই খুব এনজয় করতে করতে, গান বাজনা করতে করতে যাচ্ছি। গোয়াতে রয়েছে বেশ কয়েকটি ফেমাস ক্যাসিনো, যেখানে আপনারা 2,500 থেকে 4,000 টাকা কভার চার্জ দিয়ে ক্যাসিনোতে খেলার মতন কিছু কয়েন এবং ডিনারের কুপন পেতে পারেন। কিন্তু আমাদের গোয়া ভেটারান বন্ধু পিয়াল এটাকে একদমই রেকমেন্ড করেছিল না, সেই জন্য আমরা ক্যাসিনো ভিজিটটা স্কিপ করেছিলাম এই ট্রিপের জন্য। ওল্ড গোয়ার দর্শনীয় অ্যাট্রাকশনগুলির মধ্যে অন্যতম হল বেশ কিছু হিস্টোরিক্যাল চার্চ, মিরামারের মতন সুন্দর বিচ, দোনা পাওলার মতন ভিভিং পয়েন্ট এবং পাঞ্জিম, যেখানে বিভিন্ন সুন্দর এবং টেস্টি রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন লোকাল গোয়ানিজ খাবার, বিভিন্ন ধরনের ককটেল এবং মকটেল এবং
আরও মন মাতানো ডেজার্ট। ফিশারম্যান বর্ডসে খাওয়ার পরে আমরা এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম ওল্ড গোয়ার, ওই একটু ফন্টেন হাউস বলে যে লোক্যালিটিটা আছে ওখানে যাব বলে। তো তার মাঝখানেই একটা খুব সুন্দর চার্চ দেখতে পেয়েছি, এটা খুব ফেমাস চার্চ, চার্চ গোয়ার। আর পুরো জায়গাটা এত সুন্দর, এখন রাস্তাঘাটগুলো ওদিকে গাছ ভর্তি, আর ওইদিকে এই রাস্তাটা এই চার্চটা খুবই সুন্দর, দারুণ। আমরা সেখানেই যাচ্ছি। ফন্টেনাসের গলি থেকে ঘুরে এসে সেই দিনের সন্ধেটা আমরা কাটিয়েছিলাম সিঙ্কেরেম বিচের শ্যাকে বসে এবং ডামশারাট খেলতে খেলতে। আমরা এখন এসে দাঁড়িয়েছি পাড়া রোডে, এই ফেমাস, এখানে ডিয়ার জিন্দেগির শুটিং হয়েছিল। আলিয়া ভাট আর শাহরুখ খান এখান দিয়ে সাইকেল চালিয়ে গেছিল। সিনিক বিউটি অসাধারণ। সকাল থেকে আমরা অনেক ঘুরে ঘুরে ফার্স্টে পাড়া রোড চলে গেছিলাম, তারপরে এখন আমরা চলে এসেছি ওল্ড গোয়ার চার্চ এরিয়াগুলোতে, যেখানে কি বেসিলিকা অফ বম জিসাস আছে, এদিকে সেই ক্যাথেড্রাল আছে। তো জায়গাটা খুবই সুন্দর, বড়, গ্রিনারি, আর চার্চগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একটা বিশাল পুরনো, একটা রিসেন্টলি হোয়াইট কালারের পেন্টিং করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যদি গরমে অবস্থা খারাপ, খুবই গরম আছে, হ্যাঁ প্রচণ্ড গরম, কিন্তু ছাওয়ায় আসলে ভালো লাগছে। তো আপনারাও দেখাচ্ছি কেমন দেখতে জায়গাগুলো। এটা হচ্ছে বেসিলিকা অফ বম জিসাস, পুরনো বিল্ডিং একটা। ওল্ড গোয়াতে অবস্থিত বম জেসাস অফ বেসিলিকা চার্চটি স্থাপনা করা শুরু হয়েছিল 1594 খ্রিস্টাব্দে এবং সমাপ্ত হয়েছিল 1605 খ্রিস্টাব্দে। এই চার্চটি বর্তমানে ইউনেস্কো খ্যাত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত এবং এই চার্চে রয়েছে মর্টাল রিমেন্স অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠিক বেসিলিকা অফ বম জিসাসের উল্টো দিকে সে ক্যাথেড্রালে। এটা এশিয়ার লার্জেস্ট ক্যাথেড্রাল বলা হয়। খুবই সুন্দর সাদা ক্যাথেড্রালটা, আর ওপরে টালির চাল করা, মানে অদ্ভুত একটা সৌন্দর্য আছে এই পার্টিকুলার চার্চটা। এখন আমরা তারই ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। খুব ভিড় আজকে শনিবার বলে, আর প্রচণ্ড গরম, যেটা কি বললাম, রোদটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমরা ঘেমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এতটাই রোদ।
সব বন্ধুরাও যাচ্ছে সামনে, সব আইসক্রিম টাইসক্রিম আমরা খেলাম, ছবি টবি তোলা হচ্ছে বিভিন্ন, বেশ ভালোই মজা আনন্দ হচ্ছে। 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজদের গোয়া ক্যাপচার সেলিব্রেট করতে এই চার্চটি নির্মিত হয়েছিল। সারাদিন রোদে ঘুরে আমরা ফাইনালি এসেছি অ্যাস্টার হোটেলের একটা রেস্টুরেন্টে, ডেক 88। এখানে এসে সবাই ফার্স্টেই একটু মকটেলস অ্যান্ড কিছু ঠান্ডা জিনিস অর্ডার দিয়েছে, এখান থেকে গরমে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে, আর কিছু খাবারও অর্ডার দেওয়া হয়েছে। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য, তারপরে খাবার আসলে খাবো। আমরা এখন এসেছি সিঙ্কোরিয়াম বিচে বা লোয়ার আগুয়াডা ফোর্টে। এইটা হচ্ছে ফোর্টটা, পাশে তাজের প্রপার্টি, আর ওইদিকে সূর্য অস্ত হচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। আমরা এই সানসেটটা এনজয় করার জন্য এখানে ছুটে ছুটে এসেছি। আশা করি সানসেটটা মানে বেশি হয়তো দেখা যাবে না, কারণ কি মেঘলা ওয়েদার আছে, বাট যতটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর লাগছে। এই হলো লোয়ার আগুয়াডা ফোর্টটা, আর এটা সিঙ্কোরিয়াম বিচ নিচে, দারুণ। हेलो फ्रेंड्स, चाय पी लो, कॉफी भी है क्या? कॉफी भी है सर। সেই দিনটা আমরা শেষ করেছিলাম কারি হাউসে ডিনার করে। এখানকার সিজলার এবং গোয়ান ফিশ কারিটা মিস করা চলবে না। ডে 4 ছিল আমাদের গোয়াতে শেষ দিন, আর এই দিনটা আমরা শুরু করেছিলাম আর্জুনা ক্যাফেতে ব্রেকফাস্ট করে। আর্জুনা ক্যাফের অ্যাভোকাডো টোস্ট, এগ কুয়াসা এবং স্যান্ডউইচ ছিল খুবই টেস্টি। আই উইল অলওয়েজ রেকমেন্ড দিস ক্যাফে ফর আ পারফেক্ট ব্রেকফাস্ট। দুপুরবেলাটা এনজয় করতে আর একটু ড্রাইভ করে আমরা চলে গিয়েছিলাম মরজিম বিচে। মরজিম বিচের নীল জল আর সুন্দর শ্যাক উপভোগ করতে করতে কাটিয়ে দিয়েছিলাম আমরা ঘন্টা দুয়েক। ফাইনালি আমরা ডে 4-এ আর একটা বিচে আসতে পেরেছি, সেটা হচ্ছে মরজিম বিচ। বিচটা খুবই সুন্দর, খালি ফাঁকা বিচ, খুব বেশি লোকজন নেই, জলের রংটা নীল আর খুব সুন্দর লাগছে। আমরা এখানে শ্যাক নিয়ে নিয়েছি, শ্যাকে বসে আছি, শ্যাক না ওই আর্মচেয়ারগুলোতে বসে আছি, বসে একটু গল্প করছি বন্ধুদের সাথে, আর একটু ড্রোন শটসও নিলাম, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, আশা করছি ভালো লাগবে। এইবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, দিয়ে আমাদের চাপুরা ফোর্ট যাওয়ার প্ল্যান আছে। তো চাপুরা ফোর্ট গেলে নিশ্চয়ই আপনারা দেখাবেন।
অন্তহীন এই সমুদ্রের বিস্তীর্ণতা দেখতে দেখতে, সুদূরের পানে চেয়ে থেকে থেকে অজান্তেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। কখনোই হঠাৎ করে মনে পড়ে এবার তো যাওয়ার সময় এসে গিয়েছে। না, আর বসে থাকা যাবে না, এবারে বেরিয়ে পড়তে হবে আমাদের শেষ গন্তব্য চাপোরা ফোর্টের উদ্দেশ্যে। তারপর আর কি, আবার ফিরে আসা বাড়ির জন্য, আবার সেই দৈনন্দিন জীবন, আবার সেই অফিসের কাজ 9টা থেকে 5টা, আর নতুন কিছু নয়। আমরা এখন মরজিম বিচ ঘুরে এসে যাচ্ছি চাপোরা ফোর্টের দিকে। এখানে একটু ক্লাইম্ব আছে, সোমের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে 0 ফিটনেস। আমরা আর এই যে পিয়াল হচ্ছে 100% ফিট বলছে, উঠে যাচ্ছে। যাই হোক, আমরা মাঝামাঝি আছি, তাই নর্মালি যাচ্ছি। গিয়ে দেখি কেমন চাপোরা ফোর্টটা। কিছুটা ক্লাইম্ব এসে আবার এখানে 120টা স্টেপস আছে, এগুলো পেরিয়ে যেতে হবে চাপোরা ফোর্ট যাওয়ার জন্য। এইখান থেকে স্টেপ শুরু হচ্ছে, ওই ওপর অবধি যেতে হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, আশা করছি 15 মিনিটে পৌঁছে যাবো। লেটস সি। চাপোরা ফোর্ট উঠতে উঠতেই দারুণ ভিউ দেখা শুরু হয়ে গেছে, পুরো সমুদ্র আর নিচে ব্যাগেটার বিচটা হালকা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে ওইদিকেই যাচ্ছি, আর সূর্য একদম টপে এখন। সানসেটে তো অনেক দেরি, তাই তেজ আছে সূর্যের, বাট ভিউটা দারুণ। এটা ফোর্টের এন্ট্রিটা। আমরা ফাইনালি ফোর্টের এন্ট্রেন্স অবধি পৌঁছে গেছি। আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি টপে, এমন কিছুই ব্যাপার না। আর দাদু আসছে, ওই যে আমাদের দাদুও পাচ্ছে না, দাদুর বুকে হাত চলে গেছে অলরেডি, বাট দে উইল মেক ইট, আই এম শিওর। দাদু এসে গেছে। দাদু, কেমন হলো এক্সপিরিয়েন্স ওটা? দারুণ দারুণ দারুণ। টাকটা ঘেমে গেছে পুরো। টাকটা ঘেমে গেছে। আমরা চাপোরাতে এসে দিলচাতায় পোজে ছবি তোলার চেষ্টা করছি। পিয়ালের খুব ভয় লাগছে যে ও পড়ে যাবে।
প্রচন্ড ভয় পেয়ে গেছে, ঠিক আছে, ও কিছু ভাবছেই না। ও আমায় ঠেলে দিল, জাস্ট ও পড়ে কিছু যায়নি, ও জাস্ট চমকে গিয়ে আমায় ঠেলে দিয়েছে। মজা নিচ্ছি আমরা সব বেশ। আমার তো ওখানে দাঁড়ালে পাটা হিড়ি পেছনে আমাদের ফটোগ্রাফার। ভাই, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিউইং পয়েন্টস ভাই, তোরা মানে একটু আয়। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो। तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हों से तुम मिले, खोले अपनी बाहें। हर एक पल एक नया समा, देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। এইবারের মতন আমাদের গোয়া ট্রিপ শেষ। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে আমাদের বন্ধুরা থাকে, এরা কিয়ালরা ওখানে হায়দ্রাবাদে ওদের অফিস আছে, বাড়ি আছে, ওখানে থাকে। আমরা সেখানেই যাচ্ছি এখন, দিয়ে ওখানে 2 দিন থেকে দিয়ে বাড়ি ফেরত চলে যাব। তো এটা একটা জাস্ট শর্ট ডিটুর নিয়েছিলাম যে হ্যাঁ হায়দ্রাবাদটা মানে ওদের বাড়ি চলে যাওয়া হবে আর কি, সেই কারণে। তো এখন আমরা চলে যাচ্ছি। এটা গোয়ার নতুন এয়ারপোর্টটা, মোপা এয়ারপোর্ট। আমাদের হায়দ্রাবাদের ফ্লাইটটা আজকে এখান থেকে, তো এই নতুন এয়ারপোর্টটাও দেখা হয়ে গেল। গোয়া ট্রিপের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো একটা নতুন রোড ট্রিপের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।